খোলস ছেড়ে বের হয়ে আসছেন। ওনারা যেন বোঝাতে চাইছেন যে ওনারা আসলে কী চান। ওনারা কেবল একটা নির্বাচনই চান না, এই নির্বাচনে কারা জয়ী হবে অথবা এই নির্বাচনে ভোটাররা কোন পক্ষে ভোট দেবে সেই ব্যাপারেও যেন কিছুটা নিজেদের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করতে চাচ্ছেন। আমরা ডক্টর ইউনূসের একটা বক্তব্য গতকাল উনি দিয়েছিলেন উচ্চশিক্ষা বিষয়ক একটা অনুষ্ঠানে। সেখানে উনি কতগুলো কথা বলেছেন যে কথাগুলো আমার কাছে মনে হয়েছে যে খুবই আলোচনা করা যেতে পারে। উনি তো আমাদের একটা কথা বলেছেন যে এই যে স্টুডেন্ট আপরাইজিং যেটা সেটাকে উনি বলেছেন এটা নাকি খুবই সুচিন্তিতভাবে হয়েছে, মানে কোনো হঠাৎ করে হয়নি, তারা প্ল্যান করে এটা একটা প্ল্যান্ড ছিল, এই শব্দটা উচ্চারণ করেছেন, সেভাবে নাকি হয়েছে। এবং উনি আরও বলেছেন যে স্টুডেন্টরা যে রাজনৈতিক দল করছেন এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ এবং উনি আশা করছেন যে এটা নির্বাচনেও খুব ভালো করবে। এমনকি এদের মাঝখান থেকে যিনি নির্বাচিত হবেন তিনি এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত হতে পারেন। তার মানে উনি তো ওনার সরকারের অবস্থানটা অথবা ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূসের অবস্থানটা উনি ক্লিয়ার করে দিচ্ছেন। একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি একটা নির্বাচনের আয়োজন করেছেন এবং যে নির্বাচনে অনেকগুলো দল, অনেকগুলো পথ, অনেকগুলো মত অংশ নিচ্ছে জনগণের সমর্থন পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে নির্বাচন আয়োজনকারী যে সরকার তারা কি এরকমভাবে একটা পক্ষের দিকে যেতে পারে কিনা, যাওয়া উচিত কিনা। আপনি ডক্টর ইউনূসের এই বক্তব্য, ডক্টর ইউনূসের এই পরিকল্পনা, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড গত কয়েক মাসে আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করছেন? আচ্ছা, ডক্টর ইউনূসের বক্তব্যের দুইটা পার্ট। একটা পার্ট আগে বলি, সেটা হচ্ছে একটা জেনারেশনকে ডিজেনারেট করে অধঃপতনের দিকে নিয়ে গিয়ে, মানে লেখাপড়া তো আর নাই এখন, উনি যে এই যে নতুন করে আবার স্বপ্ন দেখাইলেন যে ওনারা জিতবেন এবং শিক্ষামন্ত্রী হবেন, এতে কিন্তু আমি কোনো অবাক হইনি ইন দি সেন্স যে স্বপ্ন দেখানোটা ওনার কিন্তু অরিজিন, এটা তার মূল। এবং আল কোরআনের একটা কথা আমার খুবই ভালো লাগে যে প্রতিটি বস্তুই তার মূলের দিকে প্রত্যাবৃত হয়, এবং ডক্টর ইউনূস মাঝে মাঝেই তার মূলের দিকে প্রত্যাবর্তন করছেন। সেটা কি? স্বপ্ন দেখানো। এবং আমি একটা টক শোতে বলেছিলাম যে ডক্টর ইউনূস হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ, মানুষকে কীভাবে রোমাঞ্চিত করতে হয়, এই টেকনোলজিটা উনি, এটার মধ্যে একটা পারফেকশন আনছেন উনি। এবং আমার ধারণা উনি যে নোবেল পাইছেন, নোবেল কমিটিকে উনি এমনভাবে রোমান্টিসাইজ করছেন, এমনভাবে স্বপ্ন দেখিয়েছেন, সেই কারণে উনি নোবেল পাইছেন। এবং এই দেখেন কত স্বপ্নই না উনি দেখাইলেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি যুব সমাজকে একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে যারা প্রেম করতে চান তারা ডক্টর ইউনূসের কাছ থেকে একটু শিক্ষা নিয়েন। হাউ টু রোমান্টিসাইজ গার্লস, হাউ টু শো দেম ড্রিম, ফলস ড্রিম হোক, ড্রিম। এবং আপনি বলতে পারেন যে দেখো তোমাকে নিয়ে আমি এমন ঘর বাঁধব যে পৃথিবীর তাবৎ দম্পতি হিংসা করবে। আপনি এমনও বলতে পারেন যে তুমি এমন আকর্ষণীয় হয়ে উঠবে যে সারা পৃথিবী তোমাকে পেতে চাইবে, কিন্তু আমি ছাড়া কেউ পাবে না। এবং সারা পৃথিবীর মানুষ তোমাকে লক্ষ্য করি, অল রোডস উইল লিড টু ইউ, তুমি এমন আকর্ষণীয় হবে, আমি তোমাকে এটা বানাবো, আমি তোমাকে এরকম আকর্ষণীয় বানাবো। আপনি এভাবে বলে প্রেমে ফেলতে পারেন অনেককেই। হ্যাঁ, এই যে স্বপ্ন, হ্যাঁ, কোনো বেসিস আছে আপনি বলেন? হ্যাঁ, বলতেছেন যে পৃথিবী আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না। কি হইল? 18 লাখ টাকা দিয়ে বন্ড দিয়ে আমেরিকা যেতে হবে। অস্ট্রেলিয়া এবং আরও কয়েকটা দেশ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাদের ভিসা রেস্ট্রিক্টেড করে ফেলছে। এখন ছাত্রছাত্রীরা অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছে না। এই তো করছেন আপনি, কিন্তু বলছেন কি? আপনি বলতেছেন যে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে একটা বর্বর সমাজ সভ্য সমাজে পরিণত হচ্ছে। তা জুলাই সনদে স্বাক্ষরের পর কি যা দেখছি সব সভ্যতার চিহ্ন, নাকি সব বর্বরতা? এইসবের মানে কি? আমরা মানে আর ইউ অল স্টুপিডস? হ্যাঁ, অল দি পিপুল আর নট স্টুপিড, সাম পিপুল আর স্টুপিডস। হ্যাঁ, এইগুলি আমাদের সাথে এরকম করতেছেন। যাই হোক, এবার দেখেন আজকে আমি একটা পোস্ট দিছি, গত বছরের
এপ্রিলে বলা হয়েছিল যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে মায়ানমার। কতদিন হয়েছে? উল্টা কি দেখতেছি, মায়ানমার সীমান্তে নানা রকম ঝামেলা। তো এইসব কথা না বললে কি হয় না? হ্যাঁ, উনি না স্বপ্ন দেখানো ছাড়া ওনার আর কোনো যোগ্যতা নাই, আমি যা দেখতেছি আর তার কোনো যোগ্যতা, কারণ একটা কথার মানে জাদুকর আমি। হ্যাঁ, এবার সেকেন্ড পার্টে আসি। দেখেন, বিএনপি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছিল যে এই সরকার নিরপেক্ষ না। এখন অবশ্য এগুলো কমাই দিছে, আমি জানি এটা এখন হয়তো ওই মনে করে কি, আমি মাঝে মাঝে বলি যে বিএনপি কি মনে করে যে যদি এই সরকারকে আঘাত করে কথা বলি, তাহলে যদি এই সরকার মন খারাপ করে, এবং মন খারাপ করে যদি বলে না আমি তাহলে নির্বাচন দিব না, এই ভয়ে বিএনপি সবসময় মানে আতঙ্কিত। হ্যাঁ, ওদেরই হলো যে কোনো রকমে ডক্টর ইউনূসকে গুড হিউমারে রেখে একটা নির্বাচন হলেই তো ক্ষমতায়। হ্যাঁ, রাইট। এই যে মানে মানসিকতা। এবং আমি বলি, এখন যদি বিএনপিকে বলা হয় যে আপনারা 151টা সিট পাবেন, বাকি 149টা জামাত পাবে, রাজি হয়ে যাবে। মানে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া দরকার ইন এনি ওয়ে। তো যাই হোক, এখন ওনারা প্রথম থেকেই বলতেছিলেন যে এই সরকার নিরপেক্ষ না, এবং মাঝখানে বন্ধ করে। দেখেন, এগুলি কিন্তু এখন দেখেন ওই যে বলে না যে ধর্মের ঢোল বাতাসে নড়ে। হ্যাঁ, আপনি আলটিমেটলি কিন্তু আপনি এক্সপোজড হবেন। আপনি প্রিটেনশন বেশি দিন রাখা যায় না, আপনি মানে ভান করে বেশি দিন আপনি থাকতে পারবেন, আপনাকে অরিজিনে যেতেই হবে। এখন প্রকৃত চেহারাটা বেরিয়ে যাবেই। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এখন ইট ইজ ক্লিয়ার যে, এবং দেখেন উনি কতগুলি জিনিস করছেন না, এগুলি উনি নিউ ইয়র্কে গিয়ে প্রথমে ওই মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড হিসাবে। এখন দেখেন, এত বড় একটা আন্দোলন যেখানে সব স্টেক হোল্ডার, এখানে বিএনপি থেকে শুরু সবাই ছিল, হ্যাঁ, উনি একজন লোককে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন। উনি না আসলে মুহূর্তের অনুপ্রেরণায় কথা বলেন, হি লিভস ইন দ্য মোমেন্ট। ওই মুহূর্তে তার কাছে মনে হয়েছে এটা একটা ক্যাচি কথা, এটা একটা বললে একটা স্ট্যান্ড হবে, বাস বলে দিলেন। এটার কনসিকুয়েন্স যে কী হবে, এটার ফল যে কী হবে, উনি কখনো কনসিকুয়েন্স ভাবেন না। হ্যাঁ, উনি একটা বলে দিলেন আর কি, এটা যেটা মানুষ মানে চটকদার একটা কথা বলে দেন আর কি। তো এখন দেখেন বলতেছেন যে, আচ্ছা, আমি আরেকটা কথা একটু আপনাকে জানি একটু, তারপর আমরা সবগুলো পয়েন্টে আমরা আসবো আশা করছি। সেটা হলো যে নির্বাচনের পাশাপাশি আমাদের জাতির জন্য একটা প্রথমবারের মতো একটা উপহার এসেছে যে একই সঙ্গে নির্বাচনও হবে, গণভোটও হবে। গণভোটে 4টা প্রশ্ন থাকবে, একটা প্যাকেজের মতো বানানো হয়েছে, হ্যাঁ অথবা না দিতে হবে। এই প্যাকেজের যথার্থতা, এই প্যাকেজের যৌক্তিকতা নিয়ে নানা রকম প্রশ্ন আছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন হলো, নির্বাচনটা যারা আয়োজন করছে সেই সরকারকে এই গণভোটে কি ভোট দিতে হবে, হ্যাঁ অথবা না, এটার জন্য জনগণকে প্রভাবিত করতে পারে। যদি না পারে অথবা পারে আমি জানি না, আপনি বলবেন। আমি একটা উদাহরণ দিয়ে বলে খেলি আপনাকে। ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সবগুলো ব্যাংকে, তাদের সবগুলো ব্রাঞ্চে প্ল্যাকার্ড রাখতে হবে যে হ্যাঁ ভোট দিন, গণভোটে হ্যাঁ ভোট দিন। এখন যদি ব্যাংকগুলি প্রচার করে, তাহলে যে লোকটা না ভোট দিতে চায়, যে বুঝে শুনেই না ভোট দিতে চায়, সে কি ব্যাংকটার উপর আনহ্যাপি হবে না? ব্যাংক তো একটা আস্থার জায়গা, ব্যাংকিং সিস্টেমটা তো চলেই আস্থার উপর নির্ভর করে। যেমন ধরুন আমি না ভোট দিতে চাই, ধরা যাক কথার কথা, তা আমি তো ওই ব্যাংকে আর যাবোই না। আমি বললাম যে কেন আমি ব্যাংকে যাবো? ব্যাংক আমাকে হ্যাঁ ভোট দিতে বলছে কেন? ব্যাংকে আমাকে লজিক দিয়ে বোঝাবে কেন হ্যাঁ ভোট দিতে বলছে? আর ব্যাংকই তার সিএসআরের টাকা এভাবে খরচ, ওরা বলেও দিছে ওই সিএসআরের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে এই টাকাটা খরচ করতে হবে। তো এটা কি পারে? গভর্নমেন্টকে পারে? গভর্নমেন্ট অফিসিয়ালদের দিয়ে এগুলি বলানো, এনজিওদেরকে ডেকে আনা হচ্ছে, গভর্নমেন্ট নিজে উদ্যোগ নিয়ে তাদেরকে বলতেছে আপনারা হা ভোটের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন। এটা কি সরকারের কাজ? সরকার কি এটা পারে আসলে? আপনার কি মনে হয়? মানে আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে যে এটা একটা বিতর্কযোগ্য ব্যাপার। আসলে এটা বিতর্কযোগ্য না, এটা তো মানে চোখ বন্ধ করে বলা যায় যে এটা গভর্নমেন্ট এটা করতে পারে না। হ্যাঁ, গভর্নমেন্ট ক্যানট মানে ইনফ্লুয়েন্স এ ডেমোক্রেটিক প্রসেস, যেহেতু এটা নিউট্রাল গভর্নমেন্ট, একটা ডেমোক্রেটিক প্রসেসকে ওনারা ইনফ্লুয়েন্স করতে পারে না। এবং আমি বলি কি জানেন, গভর্নমেন্ট আসলে মরিয়া হয়ে গেছে এই হাঁ জেতাতে, কারণ এই হাঁ জেতার সঙ্গে তাদের একটা সেফ এক্সিটের ব্যাপার আছে। হ্যাঁ, যে কারণে তারা মরিয়া হয়ে উঠছে।
যে কোনো ক্রমে যদি না জিতে যায় তাইলে মানে তাদের সেফ এক্সিটটাও বিপদাপন্ন হইতে পারে। সুতরাং তারা মরিয়া হয়ে গেছে, এবং শুধু ব্যাংক না, আপনি এনজিওগুলোকে বলা হয়েছে, টিচারদেরকে বলা হয়েছে, নানা রকমভাবে এটা যে একটা অল আউট ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে যাতে যেতে। হ্যাঁ, তো এটা তো হলো না। লেট পাবলিক ডিসাইড তারা এই জুলাই সনদ তারা মানে কি মানে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন এই যে গণভোটের আয়োজনটা না, এটা তো ডিফেক্টিভ আয়োজন। আমি একটা শোতে বলছি যে 4টা প্রশ্ন না দিয়ে ভাই শুধু এইটুক রাখেন যে ডক্টর আলী রিয়াজ যেভাবে দেশকে ভাবেন আপনারা সেভাবে ভাবেন কি না, হ্যাঁ অথবা না। ঠিক আছে, আপনি এই যে 4টা গ্রামের মানুষ তো ভাই ম্যাকিয়াভেলি না, গ্রামের মানুষ তো অ্যারিস্টটল না, তাই না? তো ওরা এই 4টা বিষয় পড়ে তারপরে বুঝে কনসিভ করে তারপরে ভোট দিবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? মানে সব কিছুর একটা মানে মিনিমাম একটা যুক্তি তো থাকতে হবে ভাই। হ্যাঁ, 4টা জটিল জিনিস, হ্যাঁ, আপনি গ্রামে নিরক্ষর একটা রিমোট অঞ্চলের একটা ভোটারকে বলতেছেন না, আপনি নিরক্ষর বলছেন। আমাদের সরকারের যে হিসাব, সরকারি হিসাবে বলা হয়েছে এদেশের সাক্ষরতার হার হলো 72%। মানে 72% লোক লিখতে পারে, এরা কিন্তু নাম স্বাক্ষরটা করতে পারে, আর কিছু না। এর মধ্যে অনেক আছে যারা নাকি পড়তে পারে না। যদি ধরেই নেই যে 72% লোকও লিখতে পড়তে সবই পারে, লিখতে পড়তে বুঝতে রাষ্ট্রবিজ্ঞান বুঝতে সব পারে, মানলাম, তাহলে 28% তো পারে না। তো এই 28%-এর জন্য এই গণভোটটাকে একটা মানে আপনার কৌতুক না, একটা প্রহসন। হ্যাঁ, কারণ সে তো ওইটা পড়তেই পারবে না, তা কিসের উপর ভোট দেবে সে? মানে ভাবা যায় না আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এখন একটু শেষ দিকে আসছি আপনার সঙ্গে। এটা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার। এই ইস্যুটা অনেকেই বলেন, অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা যে এই অনেক আশা নিয়ে গত বছর 1.5 বছর আগে ডক্টর ইউনূসকে দায়িত্ব দিলাম দেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য, দেশটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য। তো এই 1.5 বছরের যে অভিজ্ঞতা আপনি নিজেও দেখেছেন, এই 1.5 বছরের অভিজ্ঞতা আপনার কাছে কী মনে হয়? ডক্টর ইউনূসকে দেশটাকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন, দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পেরেছেন, অথবা সামনের দিকে যাওয়ার জন্য কোনো প্রক্রিয়া শুরু করতে পেরেছেন, অথবা দেশটাকে সামনে এই ওনার যে পদ্ধতি, ওনার যে মানে কর্মকাণ্ড উনি যেভাবে চেয়েছেন সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে কি দেশটাকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হতে পারবে? ডক্টর ইউনূসের টোটাল এটাকে আপনি কীভাবে? আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। দেখেন, এইটা আমি একটা উপমা দিয়ে বা তুলনা দিয়ে আপনার এই কথাটা উত্তর দিব। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের যে গর্বাচভ, তার একটা বড় মিল আছে। হ্যাঁ, সেটা হচ্ছে গর্বাচেভ যখন 1985-এ এই ক্ষমতা নিলেন তখন উনি একটা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লাসনস্ট আর একটা হচ্ছে পেরেস্ত্রয়িকা। গ্লাসনস্ট মানে হচ্ছে ওপেননেস, এটা একটা ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্রায়ন। যেহেতু এতদিন সোশ্যালিস্ট সিস্টেম ছিল, হ্যাঁ, সোশ্যালিস্ট সিস্টেমে তো আপনার মানে ওই বুর্জোয়ার গণতন্ত্র যেটা নাই, এটা ওখানে হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। যাই হোক, উনি গণতন্ত্রায়নের একটা সংস্কার কর্মসূচি নিলেন। আর একটা হচ্ছে পেরেস্ত্রয়িকা। পেরেস্ত্রয়িকা মানে রিস্ট্রাকচার, অর্থাৎ রাশিয়াকে পুনর্গঠন করবেন। এখানেই স্বাধীন রয়েছে বলে আপনি মনে করেন কিনা গত কয়েক বছরের তুলনায়? এবং এই সময়ে এসে আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক কিছুই আসলে বলতে পারছি। আপনি নিজেও অনেক সমালোচনা করছেন যেটা হয়তো শেখ হাসিনার সরকারের আমলে করা সম্ভব ছিল না। আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা? কিছু ক্ষেত্রে একমত, আবার কিছু ক্ষেত্রে আমি দ্বিমত আছে। জি, মানে এই যে আমাদের স্বাধীনতা ফিল করাটা এবং স্বাধীনতা না ফিল করাটা, এটা দুইটাই সত্য। স্বাধীনতা ফিল করছে এই ক্ষেত্রে যে এটা সত্য, শেখ হাসিনার আমলে যে ধরনের একটা আতঙ্ক ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার আতঙ্ক ছিল, কাকে কখন তুলে নিবে সে ধরনের একটা ভয় ছিল। সে ভয় থেকে আমরা ওই পরিমাণে, যেই পরিমাণে আমাদের ভোকাল হয়ে কথা বলা ছিল সেটা ছিল না। কিন্তু আবার আরেকটা জিনিস ছিল যে কথা বলতে যে বাধা পেয়েছি তা না, কথা বলেছি, কিন্তু
এক ধরনের ভীতি কাজ করেছে। বর্তমান সময়ে যে ভীতিটা, সেটা কিন্তু এই এজেন্সিগুলোর ভীতি না, কিংবা সরকারের তরফ থেকে ভীতি না। বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স। এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে, এই গোষ্ঠীগুলো এক একটা ভয় দেখায় যে ওকে ধরো, একে মারো, এই কেন কথা বলে। এই যে এখন মোট কথা হচ্ছে একটা অরাজকতার সমাজ চলতেছে। ডক্টর ইউনূসের আমলে ডক্টর ইউনূস কাউকে হয়তো, কাউকে না, অনেকে হয়তো কথা বলতে পারছে না। পার্সোনালি আমি বলবো যে আমাকে কথা বলতে বাধা দেয়নি, কিন্তু উনি বাধা দিচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে। প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে মানে যে আনিস আলমগীরকে টক শোতে নিও না, কোথাকার কোন একজন ইউটিউবার বলে দিলেন, কিংবা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের ইউটিউবার যারা বিদেশে বসে বসে লেকচার দেয়, তারা বললো যে অমুককে নিও না। তো সেই টেলিভিশন ভয় পেলো যে না না, আমি কেন ওকে আর আনবো না। আমি নাম ধরে কয়েকটা টেলিভিশনের নাম বলতে পারি, কিন্তু এখন বলবো না সেটা, কারণ তারা নিজেরা জানে তারা কি কারণে আনতে পারছে না, এবং তারা অপারগতাও প্রকাশ করে যে এই কারণে আমরা পারছি না। এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস হয়তো বাধা দিচ্ছে না, কিন্তু ইউনূসের হয়ে অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে, বলছে যে অমুকে আনো কেন, তমুকে আনবে না। তো এবং তাদেরকে, মালিকদেরকে হুমকি দিচ্ছে, তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি এটা করতে থাকো। তো সেই ধরনের একটা বাধা তো আছেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে ধরনের বাধা ছিল, আমরা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম, একটা নির্দিষ্ট আনিস ভাই, এজেন্সিকে ভয় পেতাম। আনিস ভাই, এখন এখন সেই ভয়টা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন কে কার উপর কে হামলা করবে কখন, তার কোনো ইয়ত্তা নেই। আনিস ভাই, আমি শুধু এই ব্যাপারটাকে, আপনি বলতেছিলেন যে এখন আর কোনো গোয়েন্দা সংস্থার কোনো ভয় নাই, বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে একটা মব, অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া তুমুককে নেওয়া, সেটা থাকতেছে। এমন কি হইতে পারে আনিস ভাই যে ওই সময় হয়তো মব ভায়োলেন্সের শিকার আপনি হন নাই, কিন্তু আরো অনেকে হয়েছে? এরকম কি হইতে পারে যারা মব ভায়োলেন্সের শিকার, আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই, কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে, একটু ইসলামপন্থী কথা বলছে, বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে, এমনকি বামপন্থী হয়ে কথা বলছে, তাদেরকে সাংঘাতিক রকম মব ভায়োলেন্সের শিকার হইতে হয়েছে? হ্যাঁ, সেটা তো অস্বীকার করার উপায় নাই, সেটা আমাকে নিয়ে হয়েছে। হ্যাঁ, আমাকে ছাত্র ইউনিয়নের তথাকথিত বিপ্লবী এখন সভাপতি, সেও পর্যন্ত বলেছে যে একে একে ধরো, একে মারো। আমি নাম বলবো না, এগুলো এখন খুব আনপ্লেজেন্ট শোনায়। তারপরে সবচেয়ে বড় আরেকটা ঘটনা তো আমার চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার যে সম্পাদক মিস্টার আসাদ, উনাকে অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে। ওখানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামধারী লোকেরা গিয়েছে। সো এই খালেদ যেভাবে বলছেন আপনি যে ভিন্ন মতের লোকদেরকে করা হয়েছে মব ভায়োলেন্স, সেটা অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না, কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মব ভায়োলেন্স করেনি। তবে ডক্টর ইউনূসের আমলে যে মাত্রায় মব ভায়োলেন্স হচ্ছে, সেটা ইতিহাসের সেরা। এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে ইতিহাস যদি লেখা হয়, মবের জনক হিসেবে ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে। কিন্তু আনিস ভাই, আমি একটু আনিস আলমগীর ভাইয়ের সাথে আমার একটু পরিচয়ের কথা বলি। আনিস ভাই আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, অর্থাৎ সাংবাদিকতাতেও তিনি নানাভাবে আমার পথ প্রদর্শক, অনেক আগে থেকে তিনি সাংবাদিকতা করছেন। সেই দাবি থেকে আমি বলছি, আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই, এই কারণে যে আমার মনে আছে যে 2023-এর জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি কোত্থেকে আপনি পেয়েছেন। যেভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, শুধু আমাকে না, কিন্তু আমার পুরো পরিবারকে, আমার মা আছেন ফেসবুকে, আমার মেয়ে আছেন ফেসবুকে, আমার স্ত্রী আছে, পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এখনকার সময় আক্রমণ করা হয়, কিন্তু সেইটাকে এখনো ছাড়াই যেতে পারে না। নিশ্চয়ই ছাড়াই যাবে, চেষ্টাটা জারি আছে। আমি দেখি জামায়াত বা বিএনপি বা এনসিপির যারা সমর্থক, তাদের চেষ্টাটা জারি আছে। আমি খালেদ আপনার এটাতে সিম্পেথাইজ, আমি অস্বীকার করছি না যে তাটা করে নাই, আমার ওই ঘটনাটা মনে নাই তাই বলছি। কিন্তু ডক্টর আসাদ সাহেবের কথা মনে আছে, সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাবের মেম্বার, এবং বাংলাদেশের একজন বলবো আমি, এরকম একটা লোককে যখন এটা করেছে, সেটা আমার মনে আছে। আপনাকে পার্সোনালি করেছে, আপনি আপনারটা মনে রেখেছেন। আমাকে পার্সোনালি যেটা করেছে, বলছি না, ছাত্র ইউনিয়নের কতগুলো আমার জন্য করেছে। বিশেষ করে আমি যখন একবার একটা নিয়ে, রামপাল নিয়ে আমার একটা পজিশন বললাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে,
আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে, কারণ আমি এটা আমার মত রেখেছি এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে, কিন্তু হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে এটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এটা অনেকের পছন্দ হয়নি, তারা তখন আপত্তি করেছে। তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছিল তখনও, কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনূসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে ওইরকম মববাজি ছিল না তখন। আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলীগের কোনো এক নেতা আপত্তিকর কথা বলেছে, আপনার কিন্তু একটা ক্ষেত্র ছিল, আপনি বলতে পারতেন, আপনি তোফায়েল আহমেদকে ফোন করতে পারতেন, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তাকে ফোন করতে পারতেন, বলতে পারতেন যে ভাই এটা হচ্ছে। তারাও সেটা ব্যবস্থা নেওয়ার মতো একটা একটা সম্পর্ক ছিল আমাদের সাথে। এখন কাকে বলবো, কার বিরুদ্ধে কাকে বলবো? এটাও এখন সেই ওই ইন্টারেস্টিং, পরিস্থিতি এটাও সেই ইন্টারেস্টিং পয়েন্ট আনিস ভাই। আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন যে এখন আসলে বলার কে আসে। তবে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমার অরিজিনাল প্রশ্ন আছে, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু জানতে চাই যে ব্যারিস্টার ফুয়াদ, আমরা কিন্তু এরকম দেখি নাই এর আগে যে সাংবাদিকদের বা যারা কথা বলতেছে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ না, তাদেরকেও প্রতিপক্ষ বানাইতে। এইটার কারণটা কি আসলে? মানে সাংবাদিকরা তো আসলে হ্যাঁ আপনি বলতে পারেন 15 বছর ধরে শেখ হাসিনার সামনে সাংবাদিকরা খুবই নতজানু ভূমিকা রাখছে, কিন্তু নতজানু ভূমিকা রাখে নাই এরকম সাংবাদিকতা তো আছে। আমি বারবার বলতে চেষ্টা করি শেখ হাসিনার আমলেই সাংবাদিকতা হয়েছে, যখন সোনা চুরির কথা সামনে আসছে, যখন রূপপুরে বালিশের কথা সামনে আসছে, যখন এস আলমের দুর্নীতির কথা সামনে আসছে, শেখ হাসিনার আমলেই কিন্তু এগুলি হয়েছে। দিনের পর দিন সাংবাদিকরা কিন্তু চেষ্টা করে গেছে। কিন্তু এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের ধরেন আপনার কোনো সমালোচনা করলেই আপনার সমর্থকরা ব্যারিস্টার ফুয়াদ আনিস আলমগীরকে বলতেছেন যে তুমি হচ্ছে ফ্যাসিস্টদের দোসর। এইটার কারণটা কি আসলে আপনার কি মনে হয় ব্যারিস্টার ফুয়াদ? যে সোসাইটি লম্বা সময় যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ, স্বৈরাচার, অগণতান্ত্রিক আমলের ভিতর দিকে যায়, তখন সমাজ কিন্তু আপনার যথেষ্ট তার মূল্যবোধ হারিয়ে ফেলে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে সমাজের ভিতরকার নাগরিকদের মধ্যকার যে সম্পর্ক, যে মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক, এই সম্পর্কগুলো নাই হয়ে যায়। তাই আজকে আপনি অনলাইনে কারণে অকারণে অথবা যে কোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো, কন্টিনিউয়াস গালাগালি, পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেক দিন টিকিট ছাড়া, বিমান ছাড়া। তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি। একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে, মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার, দ্বিমত, ভিন্ন মত এটাকে ভেন্টিলেট করতে পারে এবং এই ভেন্টিলেট করতে গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না, তখন সে সেই জায়গাগুলো ডেভেলপ করে। বাংলাদেশে যে যাত্রাটা শুরু হয়েছিল 91-তে, এইটা এসে হোঁচট খেয়েছে। তো গত 16-17 বছরে যেটা হয়েছে যে বাংলাদেশে সিম্পলি আমরা একটা ফ্যাসিস্ট আপব্রিঙ্গিং এর মধ্য দিয়ে বড় হয়েছি। সাংবাদিকদের কথা আপনি যেটা বলেছেন যে কথাটা তো আসলে সত্য না। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলেন তখন কি আপনি হেনস্থার শিকার হন নাই? আওয়ামী লীগের নেতারা, সাবেক এমপিরা বিভিন্ন সময় কি আপনাকে হেনস্থা করে নাই? করেছে তো। মাহমুদুর রহমান ভাই আমার দেশের সম্পাদক ছিলেন, ওনাকে হেনস্থা করেছে না? আমার দেশের সব সাংবাদিক, নয়াদিগন্তের সাংবাদিক। আনিস ভাই যে কথাটা বলতেছেন, যেমন ধরেন আমাকে হেনস্থা মানে কি, 2015 সালে শেখ হাসিনাকে ওই প্রশ্ন করার পরে আমাকে আর কোনো কিছুতে দাওয়াত দিল না জীবনে, এটাকে আপনি হেনস্থা বললে হেনস্থা? কোনো বড় পলিটিক্যাল লিডার আসতে চাইলো না অনুষ্ঠানে, সেইটা একটা হেনস্থা বললে হেনস্থা? সারাক্ষণ ধরেন আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফাইল তৈরি, আমি কবে কি বলছি সেগুলি। কিন্তু এই কথাগুলিও আমি আসলে বলতে পারতাম যখনই পাইছি, যখনই আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে পাইছি সেগুলি বলতে পারতাম। আনিস ভাই যেটা বললেন, এখন কেউ বলার কোনো জায়গা নাই, মানে কারে আপনি বলবেন? দেখা যাচ্ছে যে আপনিও আপনার কথাই বললেন অকারণে, মানে আপনার সাথে যুক্তিতে হয়তো পারতেছে না, যুক্তিতে হয়তো মিলতেছে না, কোথাকার কোন জায়গার কোন ভিডিও বাইর করে আমাকে 100 লোক জিজ্ঞেস করতেছে যে এইটা কি ঠিক কিনা, এইটা ওইটা কিনা, মানে এগুলি কি আসলে, মানে এটা কেন? না, এটা তো বললাম যে এই যে আওয়ামী ফ্যাসিবাদের কথা বললাম, যে টোটাল মূল্যবোধ তো মানে ডিক্লাইন করেছে। ডেমোক্রেটিক যে ভ্যালু সিস্টেম, এটা তো একটা কন্টিনিউশন লাগে।
একটা জেনারেশন যখন আপনি তাকে সাপ্রেস করে রাখবেন, সে যখন তার অ্যাঙ্গার ভেন্টিলেট করতে পারবে না, দ্বিমত ভেন্টিলেট করতে পারবে না, তখন তো সে সুডো মানে আইডি খুলে আপনাকে, আমাকে অথবা অন্য কাউকে সে এটা করবে। অতএব এই জিনিসটার দায় হইলো পুরো ফ্যাসিবাদকে নিতে হবে। গণজাগরণ মঞ্চ কি একটা মব না বলেন? এখান থেকে কি বাংলাদেশে হাজার হাজার কোম্পানির তালিকা করা হয়নি? প্রত্যেক দিন অমুক ইসলামী ব্যাংককে ধরো, ইসলামী ব্যাংক হাসপাতাল ধরো, অমুক কোম্পানিকে অ্যাটাক করো, অমুক কোম্পানি ভাঙো, আমার দেশ জ্বালায়া দাও, নয়াদিগন্ত জ্বালায়া দাও, সংগ্রাম জ্বালায়া দাও, এগুলো কি মব ছিল না? আজকে এই যে আনিস ভাই বলছে না যে আমি তোফায়েল আহমেদ সাহেবকে ফোন করতে পারতাম, আমরা কি পারতাম? যারা বিএনপি জামাত না, করেছে, আমি যারা সেই আওয়ামী প্রশ্নটা লীগের রাজনীতি আমি করে আমি নাই, আমি আমি তারা আমি কি সেই করতে প্রশ্নটা পারতো? করেছি। আমি ইভেন সেই খালিদ প্রশ্নটা ভাই করেছি। চিন্তা করেন, আপনি যদি বেক্সিমকো অথবা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে না কাজ করতেন, আপনি কি এই লেভেলের অ্যাকাউন্টেবিলিটির সাংবাদিকতা করতে পারতেন? এটা কি আপনার দিগন্ত টিভির সাংবাদিকরা এই লেভেলের সাংবাদিকতা করতে আমার পারতেন? কাছে মনে হয় যে বেশে ফুয়াদ, এই প্রসঙ্গটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করব। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এমন কোনো টেলিভিশন ছিল না, আমি যে সময় সাংবাদিকতা করেছি 12 থেকে 19, যাদের সাথে শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। মানে এটা, আমি যদি আজাদ সাহেবের টেলিভিশনে কাজ করতাম আপনি আমার একই কথা বলতেন, আমি যদি বসুন্ধরাতে কাজ করতাম একই কথা বলতেন, যমুনায় কাজ করতাম আপনি আমার একই কথা বলতে পারতেন। যারা যমুনা, বসুন্ধরা, আজাদ ভাই টিভিতে কাজ করেছে, একটু পার্থক্য আছে খালিদ ভাই, একটু পার্থক্যের জায়গা হচ্ছে আপনার স্বাধীনতাটা আপনি মেনটেন করছেন, সেটা আপনি এটাও জানতেন, এটা আমার অর্জন। যে কিন্তু একে আজাদ এইটাতে যখন আপনি বলেন যে এটা সালমান এফ রহমানের টিভিতে কাজ করছি বলে, আমি এটা মানতে রাজি না। আমার চেয়ে বেশি সম্পর্ক দুইটাই আছে এখানে, দুইটা উপকরণ আছে। একটা হচ্ছে যমুনা টিভি, বসুন্ধরা টিভি সম্পর্ক, আজাদ সাহেবের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম ছিল না। এস আলমের টিভি ছিল না, তারপরে ধরেন এস আলমের টিভি ছিল না, ক্ষমতার পার্থক্য, এস আলমের টিভি ছিল ক্ষমতার না। পার্থক্য তো আছে, ছিল, কিন্তু আপনার ধরেন এস আলমের সাথে তো আপনি সালমান এফ রহমানের তুলনা করতে পারবেন না ক্ষমতার জায়গা থেকে। একটা পর্যায়ে এস আলম ওয়াজ মোর ক্লোজ টু শেখ হাসিনা। এটার প্রমাণ আমরা নানাভাবে আরো সামনে দেখব, হতে পারে, আরো সামনে দেখব। এটা দুটো উপকরণই আছে, আরো সামনে মানে দেখব। যারা ধরেন স্বাধীন থাকতে চেয়েছে, জি, আবার ওই একটা রিজনেবল প্রোটেকশন ছিল ব্যাক অফ মাইন্ড, সেই জায়গাটার একটা কম্বিনেশন আপনার মধ্যে ছিল। অধিকাংশ জায়গাতেই সবাই সেলফ সারেন্ডার করে ফেলছে, সে স্বাধীনও থাকতে চায় না, শুধু চাকরি করেছে। সাংবাদিকতা তো চাকরি না, ইটস বিয়ন্ড এই প্রফেশন, এটা বিয়ন্ড অ্যান এমপ্লয়মেন্ট। সেই জায়গাটা আপনি করতে পেরেছেন বলেই তো আজকে আপনি এখনো টিকে আছেন, আপনি বাংলাদেশে ঘুরে গেছেন। আরো 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 অনেকে নিশ্চয়ই আরো অনেক বেশি ভালোভাবে করছে। কিন্তু বেশে ফুয়াদ, আমি আজকের প্রশ্নে আসি। বেশে ফুয়াদ, ইলেকশন হবে কি হবে না সেটি একটি খুব সব মানুষের মনে প্রশ্ন। আমি সেই প্রশ্নটি আপাতত আনিস ভাইয়ের জন্য তুলে রাখি। আনিস ভাইয়ের কাছে শুনে এটা আপনার কাছে শুনবো। কিন্তু আমি প্রথমে এবি পার্টির অবস্থান জানতে চাই। এবি পার্টি কেমন মনে করতেছে যে এইবারের ইলেকশনে এবি পার্টি তার মতামত নিয়ে কতটা জনগণের কাছে পৌঁছাতে পারলো, বা এবি পার্টি কি ধরনের রাজনৈতিক জোটের কথা ভাবছে কিনা, যদি ভেবে থাকে? আগে এবি পার্টির কথা আমরা একটু শুনি, বেরেশা ফুয়াদ। প্রথম কথা হচ্ছে যে আমরা আপনার এখন পর্যন্ত 109টা আসনে প্রার্থিতা ঘোষণা করেছি। এর ভিতরে সবাই যার যার সামর্থ্য মোতাবেক প্রচারণা করছে। 25-30টা আসনে আপনার খুবই অ্যাক্টিভলি প্রচারণা করছে, এবং তারা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে সংসদ সদস্য হবার যোগ্য মানুষ। আমাদের আর্থিক সামর্থ্যে ঘাটতি আছে, আমাদের লোকবলে ঘাটতি আছে, সাংগঠনিক স্ট্রেংথে ঘাটতি আছে, কিন্তু আমাদের সক্ষমতা মোতাবেক আমরা সেই ক্যাম্পেইন করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক বক্তব্যটা গত 5-6 বছর থেকে আমরা দিয়ে আসছি যে বাংলাদেশে দেখবেন যে গত লম্বা সময় 3 দশকের উপর থেকে বিকল্প ধারার রাজনীতি, তৃতীয় ধারার রাজনীতি, সংস্কার, নতুন ধারার রাজনীতি, এই শব্দগুলো কিন্তু যথেষ্ট আলোচিত শব্দ। ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসলেন অথবা তাকে বহিষ্কার করা হলো, উনি গণফোরাম করলেন, তখনও কিন্তু এই কথাটা উনি বলেছেন। বি চৌধুরী যখন অথবা অলি আহমেদের মতো লোক যখন বিএনপি থেকে বের হয়ে আসছেন, তারাও এই কথাটা বলবার চেষ্টা করেছে। এখন আমরা এবং 111-এর সময় এটা খুবই ওয়াইডলি স্পোকেন ওয়ার্ড, সংস্কার, বিকল্প, এই সেই, -2, 3, 4, আমরা আসলে এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি। শুরুতেই দল করি নাই, আপনি জানেন যে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করলাম 2019-এ। আমাদের পারপাস ছিল যে আসলে জন আকাঙ্ক্ষাটা বোঝা, যে আমরা যে একটা তৃতীয় ধারার একটা নতুন রাজনীতি করব, এই যে এই বড় 2টা দলের বলয় থেকে বের হয়ে এসে করবো, আসলে কি নিয়ে করব। এবং ওই একটা বছর 19 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত আপনার একটা বছর আমরা প্রায় 1100 থেকে 1200 মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে, যেখানে বাংলাদেশি প্রবাসীরা থাকেন, যেখানে এই এলাকাগুলোতে আমরা অনেকগুলো দেশ ভ্রমণ করেছি গ্রুপ করে করে, যেখানে নতুন রাজনীতি ডেভেলপ করেছে।
আম আদমি পার্টি, তুরস্কে আপনার আক পার্টি, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, তিউনিসিয়াতে, মরক্কোতে, এই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। এবং আমরা কিছু অনুসিদ্ধান্তে আসছি তখন যে আসলে বাংলাদেশের তৃতীয় ধারার রাজনীতিতে আকাঙ্ক্ষাটা কি। প্রথম আকাঙ্ক্ষা যেটা আমরা আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছে, সেটা হচ্ছে যে দেশের মানুষ ধর্ম এবং মুক্তিযুদ্ধ দুটোকেই প্রচন্ড সম্মান করে, মর্যাদার চোখে দেখে এবং খুব গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু এইটাকে কেন্দ্র করে প্রতিদিন লেবু কচলানো, ব্যবসা করা, এটাকে নিয়ে ছিনিমিনি খেলা, বাড়াবাড়ি করা, এটাকে তারা পছন্দ করে না, কিন্তু দুইটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। দ্বিতীয়ত হচ্ছে দেখলাম যে অতীতের ব্যাপারে তাদের একটা শ্রদ্ধার জায়গা আছে, রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের ব্যাপারে তাদের সম্মান আছে, কিন্তু প্রতিনিয়ত অতীতকে টেনে নিয়ে আসা, রাজনৈতিক নেতাদেরকে মাজারে, তার কবরগুলোকে মাজারে পরিণত করা, মন্দিরে পরিণত করা, দরগায় পরিণত করা, এই দরগা বিক্রির যে রাজনীতি, এটা আসলে মানুষজন পছন্দ করে না, দেখতে চায় না এটা। তৃতীয়ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের একটা অনুসিদ্ধান্ত যেটা আসছে, মানুষ চায় প্রতিনিয়ত তাদের জীবনের সমস্যাগুলোকে যেন আমরা অ্যাড্রেস করি, রাজনৈতিক দলগুলো যেন তর্ক বিতর্ক আমরা আলাপের মধ্য একটু দিয়ে এগুলোকে একটু অ্যাড্রেস সংক্ষিপ্ত, করে। একটু যদি সংক্ষিপ্ত করেন বেশা ফুয়াদ এই পর্যায়ে। তো সেই জায়গাতে বটম লাইন হচ্ছে এবি পার্টির রাজনীতিটার মেসেজ হচ্ছে ওইটাই, যেটাকে আমরা আমাদের টোকেন ওয়ার্ড বলি, যে আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই, আমরা পলিসি বেস পলিটিক্স করতে চাই, অতীতমুখিতা, অতীতের বাড়াবাড়ি চর্চা, অতীতের কি নিয়ে খুব বেশি মানে পূজার জায়গাটা না বানায় আমরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের যে ক্রাক্স, সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, এটা করতে চাই। ওকে, এবং সেখানে আমাদের গবেষণাতে আমরা 21টা ইস্যু আইডেন্টিফাই করেছি যেটা দেশের মানুষ চায় আমরা অ্যাড্রেস করি। ওকে, 21টা টপিক, এবং 21টা টপিক নিয়ে আমরা পলিসি পেপারও তৈরি করেছি। আমরা আমরা একটু বেরিশা ফুয়াদ একটু খালি আপনাকে নোকটা দিয়ে রাখি যে আপনারা এই রাজনীতির ক্ষেত্রে যে 21টা টপিক হোক বা যে 3টা বিষয় নিয়ে আপনারা জন আকাঙ্ক্ষা করতে পর্যবেক্ষণ করতেছিলেন সেগুলি হোক, সেগুলির মধ্যে শুধুমাত্র পপুলিস্ট ধারণাগুলি বজায় রাখতেছেন কিনা, মানে যখন যেটা মানুষ জনপ্রিয় হইতেছে বা যখন যেটা মানুষ চাইতেছে সেইটাই আসলে বলতে চেষ্টা করতেছেন কিনা, সেটা ভুল হোক কি সঠিক হোক সেটার জায়গা থেকে সেই ব্যাপারটাও আপনার কাছ থেকে আমরা একটু শুনবো, যে আপনাদের আসলে জনতুষ্টিমূলক এক ধরনের রাজনীতি, যে রাজনীতিটা যে কোনো সময় যে কোনো পাত্রে রাখলে ফিট ইন হয়ে যাবে, ওরকম একটা রাজনীতি আপনারা করতেছেন কিনা আমরা এটা শুনবো। তার আগে আমরা একটু আনিস ভাইয়ের কাছে যাই। আনিস ভাই, নানা কারণে মানে বাংলাদেশে একটা ভূমিকম্প হইল, প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। বাংলাদেশে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হন তৈলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। তারেক সাহেব দেশে না আসলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। একটা আর্মিতে 3টা অফিসার বদলি হইলেও এই প্রশ্ন আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। বিডিআর এর মামলার রায় হইলেও এই প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। আমি পার্সোনালি ইলেকশন ঠিকমতো হবে এর বাইরে কিছুই দেখি না। আপনি কি দেখেন? আপনাকেও আমি নির্বাচন নিয়ে সংশয় জানাতে দেখি, এটার কারণটা কি আসলে, মানে কেন নির্বাচনে আপনার সংশয়? আনিস ভাই, আপনি বলতে শুরু করার আগে আমি একটু আমাদের একজন দর্শক, উনি তার নাম লিখেছেন দান্তে 3311, তিনি বলেছেন ভাই সাংবাদিকদের আমাদের সমালোচনা করতে পারবো না কেন, সারা পৃথিবীতেই সাংবাদিকদের সমালোচনা করা যায়, এখন আপনাদের সমালোচনা সাধারণ মানুষ করতে পারবে না। ইউনুসকে সমালোচনা করেন আপনারা, কিন্তু আপনাদের করা যাবে না। অবশ্যই সাংবাদিকদের সমালোচনা করা যাবে, আমরাও সারাদিন সাংবাদিকদের সমালোচনা করি, কিন্তু সাংবাদিকদের সমালোচনার পাশাপাশি গালিও দেওয়া যাবে কিনা বা কাউকেই গালাগালি করা যাবে কিনা সেটাও আপনি একটু ভাইবা দেখবেন। ভাই আপনার নাম যেহেতু দান্তে, যাই হোক, আমি একটু আনিস ভাই আপনার কাছে আসি, যে আনিস ভাই আপনার এত সংশয় এবং আপনার সহ সারা বাংলাদেশের মানুষের এত সংশয় কেন ইলেকশনটা নিয়ে? ইলেকশন নিয়ে আসলে হইতেছে কি? ধন্যবাদ খালেদ। তার আগে আমি জাস্ট একটু ছোট করে ফুয়াদ যে বিষয়টা বললো যে গণজাগরণ মঞ্চ ছিল একটা মব, এই যে মব, বর্তমান মবের সাথে যে গণজাগরণকে মিশিয়ে ফেলা, আমি জাস্ট তথ্যগত বা চিন্তাগত একটা পার্থক্য যে আছে সেটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে গণজাগরণ কখনো মব ভায়োলেন্স ছিল না, বা শাপলা চত্বর যেটা ছিল সেটা মব ছিল না, এগুলো ছিল প্রেসার গ্রুপ। তারা তাদের নির্দিষ্ট একটা দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে দাবি পেশ করেছে। গণজাগরণ কি জন্য দাবি পেশ করেছিল? কাদের মোল্লার যে ফাঁসির আদেশ দেওয়া হয়নি, সেটা যাবজ্জীবন দেওয়া হয়েছিল, এবং সেখানে সরকারের আপিল করার সুযোগ ছিল না, যাতে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়, এবং তাদের ডিমান্ড ছিল যে সেই আপিলে যাতে তার ফাঁসির রায় কার্যকরার কোনো ব্যবস্থা হয়, সেটাই ছিল। গণজাগরণ যদি মব হতো তাহলে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন, তার 100 গজ দূরে ছিল
গোলাম আজমের আস্তানা, আস্তানা বলবো না, আমি বলবো যে গোলাম আজমের অবস্থান। গোলাম আজম পুরো সময়টাই পিজি হাসপাতালে ছিল। আপনি তখন ঢাকায় শহরেই ছিলেন, আপনার কি মনে হয়েছে এর থেকে বড় জমায়েত বাংলাদেশে কোথাও ছিল, এর থেকে বড় শক্তি কোথাও ছিল? কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নির্দেশনা, সমস্ত রাজনৈতিক দলগুলো এক্সেপ্ট দুই একটা রাজনৈতিক দল বিএনপি সহ, এবং বিএনপি পার্সোনালি তারা না নিলেও তাদের অনেক সমর্থক এটা সমর্থন করেছে। তো সেই অবস্থায় তারা যদি উদ্যোগ নিত যে গোলাম আজমকে আমরা এখান থেকে এনে ফাঁসি দিয়ে দেব, সেটাকে অসম্ভব কিছু ছিল? কারণ এত বড় শক্তি ছিল। তো গণজাগরণ যদি মব হতো তাহলে সেটা করতো। এই যে আমি আরেকটা উদাহরণ দিই, না কয়েকদিন আগে যে আবির ভাই, এই সরি, ছেলেপেলেরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং শাহবাগে এসে যে দাবি জানালো, সেটা কি মব ছিল? না, মোটেই সেটা মব ছিল না। সেটাও ছিল প্রেসার গ্রুপ। তারা সরকারের উপর তাদের দাবিটা পেশ করেছে, তারা সেই অনুযায়ী সরকার বাধ্য হয়েছে। আনিস ভাই, আমার কাছে মনে হয় যদি আমরা সংজ্ঞার দিক দিয়ে আমরা এই বিতর্কটা চালু রাখি, তাইলে আসলে মব, প্রেসার গ্রুপ এগুলি নিয়ে আমরা একদিন আলাদা করে নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো। না, আমি এখানে শেষ করে দিয়েছি জি, যে মব এবং প্রেসার গ্রুপের পার্থক্যটা বোঝার জন্য আমি আমার মনে হয় যে অনেকে আপনার ডেফিনিশনের সাথে একমত নাও হতে পারেন আনিস ভাই, মানে আপনি না হতে যেটাকে পারে না, আমি আমারটা যেটা মনে করি সেটা বলছি। জি জি। এখন ইলেকশন যেটা হচ্ছে যে ইলেকশন এই ইলেকশন নিয়ে কেন সবার সন্দেহ, আপনি যথার্থই বলেছেন যে উদাহরণগুলো হয়েছেন, যা কিছু হোক সবার সন্দেহ হচ্ছে ইলেকশন হবে কিনা। আজকে একটা রাজনৈতিক দল এই ম্যানিফেস্টো ঘোষণা করার, ম্যানিফেস্টো না, এটা কি বলবো, এই যে শিডিউল ঘোষণা করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। এখন তাতেও মানুষ সন্দেহ করছে যে ডক্টর ইউনূস কি তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে আবার 5 বছর থাকার প্ল্যান করছে কিনা। এই ধরনের আশঙ্কার দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। ইনক্লুসিভ ইলেকশনের কথা যখনই আমি বলি তখন মনে করে যে অনেকের গা জ্বালাপালা করে। ভাই, বাস্তবতাটা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিংবা ওই রাজনৈতিক দলের জোট সমর্থক যারা ছিল, জোটে যারা ছিল, তাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে। এখন যেহেতু ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে এই ইলেকশন কতদিন টিকবে, ইলেকশন হতে পারে কিনা, আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে, ভারত এখানে হস্তক্ষেপ করবে, দোহাতে এটা বিটি করছে, এই জাতীয় একটা জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে। সেই একটা গোষ্ঠী এই জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারি? আপনি বলছেন একটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে, আমি যদি ধরে নিই এই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কি একবারও বলছে ওরা এই নির্বাচন করতে চায়? আওয়ামী লীগ কি এইটা কোর্টে, আওয়ামী লীগ কি কোর্টে এটা ট্রাই করছে? আমি বলছি যে কোর্টে এটা ট্রাই করছে, তারা চায় নাকি? তারা বিভিন্ন সময় বলেছে, না তারা বলছে যে এই সরকার পরিবর্তন করে তারা তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন চায়, ইউনূস সরকারের অধীনে নির্বাচন করতে তারা চায় না। কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন সুযোগ দিচ্ছি না? আমাদের কথা হচ্ছে শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল সেগুলো কলঙ্কিত ছিল কেন? তারা নিজেরা নির্বাচন করেছে, রাতের ভোট করেছে, তারা মানুষ স্যাটিসফাইড হয়নি তাদের ভোটে। কিন্তু বর্তমান সময়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে, যেটা আমরা আবার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি, সেই নির্বাচনটা হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দলকে কমপ্লিটলি মাইনাস করে। সেই মাইনাস তারা নিজের ইচ্ছা হচ্ছে না, তাদেরকে আমরা নিষিদ্ধ করে রাখছি। শেখ হাসিনার সাথে পার্থক্য এই জায়গায়, শেখ হাসিনা আপনাকে নিষিদ্ধ করে নাই যে ইলেকশন করতে পারবেন না, কিন্তু এই আমলটা হচ্ছে যে না, শেখ হাসিনার দল 14 দল জাতীয় পার্টি এরা নির্বাচন করতে পারবে না, কিংবা 14 দল বা জাতীয় পার্টি যে করতে পারবে সেটাও বড় গলায় বলছে না, এবং আবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা যদি নির্বাচনে আসে তাহলে খারাপ হবে। তার মানে হচ্ছে যে একমাত্র শুধু আওয়ামী লীগ নয়, আরো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না এই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। আমি ধরে নিচ্ছি তাদেরকে ছাড়াই ইলেকশন হচ্ছে, কিন্তু বাস্তবতার সাথে আমাকে বলতে হবে যে এই নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা এই যেহেতু ইনক্লুসিভ হচ্ছে না, সেই জন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইলেকশনটা হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামায়াতে ইসলামী, প্লাস জামায়াতে ইসলামের এ পার্টি, বি পার্টি, সি পার্টি বা বি টিম, এ টিম, সি টিম, যার মধ্য থেকে ফুয়াদের রাজনৈতিক দলটা, সেটাকেও একটা বি টিম, সি টিম হিসাবে ধরা হয় জামাতে ইসলামের। তো এমন একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা সাস্টেনেবিলিটি কতটুকু থাকবে, তারা আসলে কয়দিন ক্ষমতায় থাকতে পারবে, সেটা নিয়ে আশঙ্কা করছে মানুষ। ধরে নিয়েছে যে এই নির্বাচনে যারা নির্বাচিত হোক, হয় জামাতে ইসলামী জিতুক কিংবা আওয়ামী লীগ বিএনপি জিতুক, 6 থেকে 7 মাসের মধ্যে এই যারা বিরোধী দলে থাকবে
সরকারের পরিবর্তন আনার জন্য, আনিস সরকার ভাই, বিরোধী আনিস ভাই আন্দোলন করার থিসিসটা, জন্য আনিস ভাই তারা আওয়ামী লীগকে ডেকে আনবে এবং আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে এরা আন্দোলন করবে। আনিস ভাই সেই থিসিসটা জন্য মানুষের মধ্যে আশঙ্কা যে আসলে এই নির্বাচন হতে আনিস যাচ্ছে ভাই কিনা। থিসিসটা নিয়ে তো একটু আপনি যেটা বললেন, আনিস ভাই আপনি থিসিস, যেমন আনিস ভাই একটা মিনিট না, না, আমি শেষ করে দিচ্ছি। আপনি যেমন আপনি শেষ চিন্তা করেন না, করেন না শেষ করেন না, যে শেষ করেন না আনিস ভাই, নির্বাচন হচ্ছে আনিস কি ভাই আপনি শেষ হচ্ছে না, করেন না। আমারও মনে হচ্ছে যে আনিস ভাই, নির্বাচন হতে যাচ্ছে এবং ডক্টর ইউনূস এই নির্বাচন করেই বিদায় নেবেন এবং এটাতে আনিস কোনো ভাই, আপনি সন্দেহ শেষ নাই করেন যে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। আনিস ভাই আপনি শেষ করেন না, আপনি খালি একটু সময় দেন। আপনার থিসিসটা নিয়ে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট একটু শুনি, কারণ ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট মানে প্রশ্নে আমি একটু পরে যাই। ব্যারিস্টার ফুয়াদ, ইলেকশন ইনক্লুসিভ হচ্ছে না কারণ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সহ অন্যান্য অনেকগুলি দলকে ইচ্ছা করে ইলেকশনে বাইরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অপশন দেওয়া হচ্ছে না। এই জন্য লোকের মনে একটা আশঙ্কা আছে যে এই ইলেকশনটা হয়তো ইনক্লুসিভ হবে না। আপনি আনিস ভাইকে শুনেছেন এই ব্যাপারে, আপনি যদি একটু ছোট্ট করে বলেন, আমরা আনিস ভাইকে আবার একটু শুনে আপনার কাছে আসবো, একটু যদি 1-2 মিনিটে বলেন এটা এই থিসিসটার সাথে আপনি একমত পোষণ করেন কিনা। দেখেন, ইনক্লুসিভ ইলেকশন বলতে বোঝায় না যে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া। মানে 73 সালের নির্বাচনে কেন মুসলিম লীগ অংশগ্রহণ করে নাই, মানে এইটা তো একটা ভ্যালিড কোশ্চেন হইতে পারে না। তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ হইল, যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, তাকে অংশগ্রহণ করতে দেয়াটার মধ্য দিয়ে কোনো ইনক্লুশন থাকে না। দ্বিতীয়ত দেখেন যে আপনার পিলখানা গণহত্যা কমিশনের রিপোর্ট আসছে গত কদিন আগে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আওয়ামী লীগ দল আকারে দিল্লির সাথে কলিউশন করে এই পিলখানায় গণহত্যাটা ঘটাইছে। বর্তমানে আওয়ামী লীগের দল আকারে আইসিটিতে বিচার চলছে। আপনি মানবাধিকার কমিশনের জাতিসংঘের যদি রিপোর্ট দেখেন, সেখানে তাদের 6 সপ্তাহের আমলনামার কথা আসছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্য হেন কোনো কাজ নাই যা এই দলটা করে নাই। রাজনৈতিক দলের যদি ডেফিনেশনে দেখেন যে 1991-এ কেন হোয়াইট পার্টিকে ইলেকশন করতে দেয়া হয় নাই, এটা কিন্তু তখন তর্ক ছিল না। 1945-এর অনওয়ার্স নির্বাচনে জার্মানিতে নাৎসিদেরকে কেন ইলেকশন করতে দেয়া হয়নি, অথবা ইতালিতে আমার মনে হয় যে ফ্যাসিস্টদেরকে কেন নির্বাচন দেয়া হয় নাই। আমি আপনাকে যৌক্তিক প্রশ্ন হইতে পারে না, এটা inclusion না। না, যে প্রশ্ন হইতে পারে না জায়গা থেকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। গণ অভ্যুত্থানের কথা আপনি বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ আউটস্টেড হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে কখনো আমি এইটা দেখি নাই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা গণ অভ্যুত্থানের দাবি ছিল। আপনি বলেছেন যে দল আকারে দিল্লির সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা বিচারাধীন বিষয়, সেটার ব্যাপারে এখনো কোনো রায় আসে নাই। দল কোনো অন্যায় করতে পারে কিনা সেটা সারা জীবনের প্রশ্ন। আপনি বলেছেন যে 6 সপ্তাহের আওয়ামী লীগের আমলনামা, আমি বলবো যে তখন আওয়ামী লীগের হয়ে যারা সরকার পরিচালনা করেছেন তাদের দায় এটা। দল একটা ব্যক্তি না, দল একটা কোনো জান্তব গোষ্ঠী না। 1945-এ আপনি যে ফেসিস্ট হিটলারের কথা বলেছেন, হিটলার কিন্তু ঘোষণা দিয়ে জাতিগত নিধন কর্ম চালু করেছিলেন সারা ইয়েতে। শেখ হাসিনা এবং সরকার কিন্তু এখনো অস্বীকার করেন যে তারা এটা করেন নাই, ওই সময় তারা এই ঘোষণা দেন নাই যে আমরা এদেরকে মাইরা ফেলবো। হাওয়েভার এই প্রশ্নগুলি কিন্তু উঠতেছে। আমরা দল হিসাবে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাইতেছি যে ওই ইলেকশনে আসলে আমরা কম ভোট পাবো, আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে যাবে, ব্যাপারটা কি এরকম? এই জন্য আমরা ওকে ইলেকশনে আসতে অপশন দিচ্ছি না? না, এটা নির্বাচনের প্রশ্ন না। এটা প্রশ্ন হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের আলোচনা আসছে, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে না। কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে, সেটা অ্যাবসলিউটলি তার অস্তিত্বের বাইরে থেকে বিনির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে। কারণ এইটা আমাদের সার্বভৌমত্বের কোশ্চেন, যে গত 16-17 বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান, আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো, তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে। তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইনক্লুড করবার জায়গাটা কোথায় আসে? সে তো পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে না, তাকে তো একটা পলিটিক্যাল পার্টি আকারে ডেফিনেশনে আসতে হবে। না, সেই ডেফিনেশনটা তারপরে দেখেন এই আলোচনাটা কখন আসতে পারে। সেই ডেফিনেশনটা তো বেরিয়েছে ফদ, আপনি ঠিক করে দিবেন না, সেটা কোর্ট বলে দিক আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টির ডেফিনেশনের মধ্যে পড়ে না, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। না, সেটা এই জন্য তো আমরা, কিন্তু তার আগ পর্যন্ত আপনি এটা কি করে বলেন ব্যক্তির দায় আপনি দলকে কি করে দেন? আসলে এটা আপনি পারেন কিনা একজন জুরিস্ট হিসেবে আপনি এটা বলেন? পারি, কারণ হচ্ছে যে হ্যাঁ পারি, এটা পারি এই কারণে যে আপনি যদি এটা একটা
বিচ্ছিন্ন কিছু লোক এটা করে থাকে। যেমন ধরেন আপনি আওয়ামী লীগকে চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা, এইটা আপনি দিতে পারবেন না, কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে। কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে, এইটার সাফিসিয়েন্ট প্রমাণ দেওয়া যাবে না। কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত, গত 16 বছরে গুম খুনের সাথে জড়িত তার এই পুরো কাঠামো, তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে, এইটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে আসছে, যে পুরো কাঠামো কিভাবে জড়িত এটার সাথে। ইভেন আপনার দেখেন এই যে শুট অন সাইট, আপনি আইসিটি ওয়েল আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবেও দায় দেয়া যায়, সে ব্যাপারে জনাব আনিস আলমগীর আপনি কি আপনি শেষ করে দিই। গণভবনের সর্বশেষ যে 14 দলীয় মিটিং হয়েছে, যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো, কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো, মোবাইল শাটডাউন করা হলো, শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো, এটা কি, এটা জেনোসাইড না? এটা একটা এক্সটারমিনেশনের মতো করে আপনি ফুয়াদ, আপনি আমাকে যদি ডেভিলস অ্যাডভোকেট হওয়ার পারমিশন দেন তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল, কিন্তু পোশাকে থাকা লোকজন যখন মারা যায়, আপনার সরকার, আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, আপনি যখন সরকার প্রধান হবেন, তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন। কিন্তু আপনি আমার এই বক্তব্য অনেক অজনপ্রিয় হইতে পারে, কিন্তু আমার তো কিছু বলার নাই। আপনি যখন পোশাককে, আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন। আমি র্যাবের ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম 47 জনকে উনি কবরস্থ করেছেন, পোশাকধারী পুলিশ, যাদের গ্লাসও কেউ নিতেছিল না, ঠিক না? সেটা তো একটা অন্য সিচুয়েশন। আপনি সেই সিচুয়েশন, আর সেই সিচুয়েশনকে আপনি একজন জুরিস্ট হিসেবে আপনি একটা বলেন যে এইটাকে আপনি গণহত্যার আপনি সংজ্ঞা দিতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু ঘটনা হইতেছে যে এর জন্য আপনি দল ইলেকশন করতে পারবা না, এটার মধ্যে যাইতে পারবা না, এটা আপনি আসলে বলতে পারেন? হ্যাঁ পারি তো, কারণ দলটা তো এই পুরো কাঠামো তো এটার সাথে ইনভলভ হয়ে গেছে। 14 দল মিলে তো এই মিটিংটা করেছে। অতএব এটা তো শুধু হাসিনা একা করে নাই, রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে। গণভবনের সর্বশেষ মিটিং তো 14 দল আকারে সিদ্ধান্ত নিয়েছে তারা মিলিটারি কারফিউ ডিক্লেয়ার করবে, তারা শুট অন সাইট পলিসি এনফোর্স করবে, এবং তারা সেটা না, সেটা তারা এনফোর্স করতে পারে নাই। তো আপনার মনে থাকবে শুট অন সাইট কোনো পলিসি ছিল না, তার সেনাপ্রধানই বলছে তারা কাউকে গুলি করবে না। 1400 মানুষ তাহলে কেমনে খুন হইল? 1400 মানুষের খুনের ব্যাপারটাও কি তো মানে আমার খুবই আফসোস যে আমি এই পক্ষ থেকে কথা বলতেছি। 1400 মানুষ খুনের যে কথা বলছে সেটার মধ্যে কিন্তু এটা অগাস্ট 14 তারিখ পর্যন্ত আপনি দেখেন, ওইটাও আমাদের খেয়াল করতে হবে। কিন্তু সুতরাং এত সহজে আপনি 1400 বলে ফেলেন না, কারণ হচ্ছে যে অগাস্টের 14 তারিখ পর্যন্ত কিন্তু ঘটনা। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা আছে তো ভাই, যে মানুষটা গুলিবিদ্ধ হয়েছে 5 তারিখ পর্যন্ত, কিন্তু হাসপাতালে কাতরায় মারা গেছে 14 তারিখ। না, এটা হাসপাতালের মৃত্যুর কেস না ভাই, আপনি আবার দেখেন, হাসপাতালের মৃত্যুর কেস না, পুরনো আহতর কেস না এটা। হাউএভার, আমি একটু জনাব আনিস আলমগীরের কাছে আসি। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকে যাই হোক, আপনাকে বলার আগে আমি একটু বলে নিই, একজন কামাল হোসেন উনি বলছেন, পার্সোনালি আপনাকে অনেক পছন্দ করি বা ভালোবাসি খালেদ ভাই, কিন্তু আমার মনে হয় আপনার কথা এবং আচরণে মনে হয় উপস্থাপনা আপনি পার্সিয়ালিটি করেন। ওকে, সরি ভাই, আমি একটু হানিস ভাই আপনার কাছে আসি। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলতেছেন যে আসলে তো শেখ হাসিনা একজন ব্যক্তি মাত্র নন, একটি দলকে প্রতিনিধিত্ব করতেন, এবং আওয়ামী লীগের কোনো লোককে আমরা কিন্তু শেখ হাসিনার এই যে, আমি খালি জুলাই আগস্ট বলবো না, 15 বছর ধরে উনি যে দুঃশাসন চালিয়েছেন, আওয়ামী লীগের কোনো লোক আওয়ামী লীগের থেকে এটি বলেছেন, আওয়ামী লীগের কোনো কাউন্সিলে বলেছেন, অন্য কোনো সময় বলেছেন বা বলার চেষ্টা করেছেন, সেইটা পর্যন্ত তো আমরা দেখি নাই আসলে। তাহলে সেই ক্ষেত্রে সেই দলটা এটার জন্য কেন সাফার করবে না? সেটার জন্য শুধু ব্যক্তি কেন আমরা আওয়ামী লীগকে আরো বেয়ার করতে হবে? আমরা কেন এই আওয়ামী লীগকে বহন করে বেড়াবো? এটা কারণটা কি আসলে? ওকে, এই ক্ষেত্রে আমি বলি যে ফুয়াদ যে যুক্তি দেখাচ্ছে, যে সেই যুক্তি তাহলে আমার রাষ্ট্রে সমভাবে প্রয়োগ হতে হবে। আমি ভাবে তারা মেরেছিল, তারা আলবদর আলশামস করে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সাধারণ মানুষদের হত্যা করেছে, সামরিক বাহিনীর সহায়তা করে নিরীহ মানুষকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। সেই রাজনৈতিক দলটা কি আমি 71-এর গণহত্যাকারীর এই রাজনৈতিক দলটি, তাকে সাজা না দিয়ে তাহলে ইলেকশনে দিতেছি, আবার 24-এর গণহত্যাকারী একটা রাজনৈতিক দলকে আমি নির্বাচনে দেব না, কোন যুক্তিতে বলি?
সেকেন্ড এইটাকে প্রশ্ন হচ্ছে এইটাকে আমি একটু বলবো আনিস ভাই, ৭১-এ না, আমি গণহত্যাকারী শেষ করে দিচ্ছি, আমি শেষ করে তারপরে বলবো। নাৎসি পার্টির আচ্ছা ঠিক আছে, বলো। সাথে এখন তুলনা হচ্ছে আওয়ামী লীগের। তো ঠিক আছে, নাৎসি বাহিনীকে আদালতে একটা দুর্বৃত্ত দল হিসাবে প্রমাণ করে তারপর তাকে ব্যান করা হয়েছিল এবং ইন্টারন্যাশনালি করা হয়েছিল, ইন্টারন্যাশনাল আদালত। বাংলাদেশে এমন একটা কোনো আদালতে সেটার কোনো বিচার হচ্ছে? আমার ইচ্ছা হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে বন্ধ করে দিলাম, আওয়ামী লীগকে, সেটা তো হচ্ছে না। আওয়ামী লীগকে যদি তার কার্যক্রমের জন্য দল হিসাবে বিচার করতে হয় তাহলে সেরকম পরিস্থিতি তৈরি করতে হবে, সেটা আদালতে আনতে হবে। তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, আওয়ামী লীগ কার খালো, আমার কি, তোমার কি, বা অন্যের কার কি? আওয়ামী লীগ যদি দুর্বৃত্তের দল হয়ে থাকে তাহলে সাজা পাবে। আনিস ভাই, কথা হচ্ছে আনিস ভাই, আইন কেন আপনার মানছি না? আনিস ভাই, আপনার বক্তব্য, আইন না মেনে করছি কেন? আনিস ভাই, আপনার বক্তব্য বুঝতে পারছি। আপনাকে যদি আমি এই প্রশ্ন করি, আপনি যেটাকে ৭১-এর গণহত্যাকারী দল বলছেন, সেই দলটিকে প্রথম ক্ষমা তো করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাইপ্যাট্রিয়ট এগ্রিমেন্টের মাধ্যমে 1973-তে। আমরা দেখেছি যে এই দলটিকে রাজনৈতিক পুনর্বাসনের সকল প্রক্রিয়া 1978, 79, 91 হয়ে 96-তে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয়ে শেখ হাসিনা সেটার মধ্যে থেকে অংশগ্রহণ করে, এমনকি আমরা যদি আরেকটু পিছনে যাই, 1991 সালে শেখ হাসিনা যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন তাকে আমরা দেখেছি দোয়া নিতে, সেটা যাইতে। সেইটার তো এখন আর এই প্রশ্ন নাই যে কেন গণহত্যাকারী একটু থাকবে, কেন এটা আউট অফ সিলেবাস হবে না। হতে পারে আওয়ামী লীগ কেন আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে না, সেটা মানুষ ডিসিশন নেবে। আওয়ামী লীগের নেতা কর্মী আছে যারা, তারা ডিসিশন নেবে। আওয়ামী লীগের যারা ওয়েল উইশার আছে তারা কিভাবে আওয়ামী লীগকে ডিল করবে তাদের ব্যাপার। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যখন দুইটা রাজনৈতিক দলকে যখন আমার সামনে আনা হবে, আমি আমার দৃষ্টিতে বলবো, এখন শেখ হাসিনা তাকে মাফ করে দিল, শেখ হাসিনা ওই দলের সাথে আন্দোলন করলো, শেখ হাসিনার দলের কেউ যায়া ওই প্রেসিডেন্ট প্রার্থীর পা ছুঁয়ে আসলো, এগুলোতে আমার কি এসে যায়? আমি তো আওয়ামী লীগের কেউ না, বা আওয়ামী লীগকে ধারণ করার জন্য এখানে বসে নিয়ে কথা বলি না। অর্থাৎ আপনি ন্যায়গত জায়গা থেকে, আপনি ন্যায়সঙ্গত জায়গা থেকে অন্যায় করে থাকে, সেই অন্যায়কে আমি সাপোর্ট করব কেন? আমি আমি কি তাকে গ্যারান্টি, আমি কি তাকে ওই ম্যান্ডেট দিয়েছি তোমার যা ইচ্ছা তা করবে? আমি তাকে যেমন ম্যান্ডেট দিই নাই, তেমনি গণহত্যাকারী ৭১-এর গণহত্যাকারী দলগুলোকে আমি ম্যান্ডেট দিচ্ছি না। এটা আমার ব্যক্তিগত অভিমত। রাইট, আমি একদম পরিষ্কার, জনাব আনিস আলমগীর তার একটি ন্যায়সঙ্গত জায়গা থেকে, উনার ম্যান্ডেটের জায়গা থেকে এটা উনি বলতেছেন, উনার বক্তব্য একদম পরিষ্কার এবং আমিও বুঝতে পেরেছি। আমি জনাব ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আমি একটু আসতে চাই অরিজিনাল প্রশ্নটা নিয়ে, যে আপনারা আসলে একটু পপুলিস্ট রাজনীতি করতেছেন কিনা, যে রাজনীতিটার মধ্যে হচ্ছে যেদিকে বেশি সংখ্যক জনগণ থাকতেছে সেদিকে থাক। এই মায়ের ডাকের ক্যাম্পেইন করতেছি গত ৪-৫ বছর ধরে, গুম খুনের জন্য ক্যাম্পেইন করেছি, পাবলিকলি করেছি, সাহস নিয়ে এবং সকল ভীতি এবং হুমকি উপেক্ষা করে। অথবা এটা পপুলিস্ট জায়গা ছিল না। পপুলিস্ট জায়গা ছিল যে আমরা যদি আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড হয়ে যাইতাম, তাহলে তাল মিলায় কথা বলতাম, মানে আওয়ামী লীগ তো খুবই অজনপ্রিয় ছিল। আওয়ামী লীগের বিরোধিতা করা এক ধরনের পজিটিভ পপুলিজমই ছিল। আওয়ামী লীগ তো খুবই একা দল, নিজেদের দলের লোকেরাই ওদেরকে পছন্দ করতো না। আমি এখনো বলি, এরা বেঁচে আছেন, প্রতিটা আওয়ামী লীগের নেতা একজন আরেকজনের বিরুদ্ধে বিষেধাগার করতেন। আসলেই আওয়ামী লীগের মধ্যে অজনপ্রিয় ছিল না। পপুলিস্ট জায়গাটা পাওয়ারের সাথে কানেক্টেড, যেখানে শুধু সে স্পেয়ারটা কোথায় ছিল, আমার নিবন্ধন আমি পাচ্ছি না, আমি সারা দেশে প্রোগ্রাম করতে পারতেছি না। এক সকালে 11 বার প্রোগ্রামের ভেন্যু চেঞ্জ করছি, পুলিশ এসে সব জায়গাতে ভন্ডুল করে দিয়ে গেছে। তারপরে 144 জারি করতেছে, লক্ষ্মীপুরে নোয়াখালীতে আমাদের প্রোগ্রামে 144 জারি করছে। ঢাকার বাইরে যাইতে পারে না, ঢাকায় পার্টি অফিসে প্রতিদিন আপনার অস্ত্র সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরা 8-10 জন এসে বসে থাকে, মিটিং এর ছবি তুলে নিয়ে যায়। তা আমি তো দলটাই করতে পারি নাই। আমার বয়স 5 বছর হইলেও আমি টেকনিক্যালি আসলে গত 1 বছর থেকে শুধুমাত্র কাজ করতে পারতেছি। এই জন্য পলিসি বেস পলিটিক্সটাকে যে আমি তুলে ধরবো, সেই সুযোগটাই তো আমি আসলে পাই নাই। এরপরে দেখেন, দ্বিতীয় চ্যালেঞ্জের একটা জায়গা হইলো যে বর্তমানে সমসাময়িক যে প্রচুর ইস্যু আসতেছে, একটা রাজনৈতিক দল আকারে তো আমি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে পারতেছি না, আমাকে তো অ্যাড্রেস করতে হচ্ছে। এবং বাংলাদেশের পলিটিক্যাল কালচারের লিমিটেশন আছে, যে এখানে ইস্যু বেস পলিটিক্সটা নিয়ে দেখেন, আপনি টকশো করতেছেন, আপনি রেগুলার মডারেট করেন, আপনি কি বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কোনো বিতর্ক আয়োজন করেছেন? আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি কোনো বিতর্ক আয়োজন করেছেন? আপনি বাংলাদেশের গণপরিবহন নিয়ে কি কোনোদিন কথা বলেছেন? প্রতিদিন টকশোতে গিয়ে আমরা এই ফাও প্যাচাল পারি, প্রত্যেকটা টিভিতে। আমিও বিরক্ত যে জনগণের জীবনের সাথে সম্পর্ক নাই। আমি যে এলাকার, বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি, আমার এলাকায় 5টা নদী আছে,
হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার নদী ভাঙনের শিকার। এই সারা বাংলাদেশের নদী ভাঙা মানুষের ভাগ্য নিয়ে কি আমরা কোনোদিন তর্ক করেছি, আলাপ করেছি? আমার যে 1-1.5 কোটি 2 কোটি শিক্ষিত বেকার যুবক আছে, তাদেরকে নিয়ে আমাদের ফিউচার কি হবে? মাদকের মানে যে নাকি তো ভয়াল থাবায় নাকি তো বাস্তবতা যেটা ঢুকেছে, বেরিসার, আমি একটু আপনাকে এর নাই তো কালচারে। বেরিসার ফুয়াদ, এইটা তো মানে আমি একা পারবো না তো। আমি আপনাকে একটু বলি যে আমি কিন্তু টেলিভিশনে আসার পর থেকে এইসব বিষয় নিয়ে আসলে অনেক বেশি টক শো করছিও, করতে চাইও, কিন্তু মুশকিল হলো কি এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হঠাৎ আবিষ্কার করি সকল কিছুই হচ্ছে রাজনৈতিক ইচ্ছা বা সদিচ্ছার উপর ডিপেন্ড করে, পলিটিক্যাল উইল। আপনি পলিটিক্যাল উইল ছাড়া যেসব সরকার আছে তারাও একসময় রাজনীতিবিদ হয়ে ওঠে। আপনি দেখবেন এই সরকারেরও যিনি পরিবেশ উপদেষ্টা আছেন, যিনি পরিবেশের একজন চ্যাম্পিয়ন, বাংলাদেশে না সারা পৃথিবীতে, তাকে পর্যন্ত বলতে হয় সবগুলি দল মিলে ভাগাভাগি করে পাথরটা নিয়ে চলে গেছে। এই দেশের রাজনীতি ছাড়া বা রাজনৈতিক জায়গা ছাড়া আপনি কোথাও সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি কেউ কথাই তো বলে না, কারেক্ট, কেউ তো কথাই বলে না। কিন্তু বলতেছি যে এটা স্পেস নাই। মানে ধরেন আমি যে আমার পলিটিক্সটা যেটা আমি আসলে করতে চাই, আপনি যেহেতু পশ্চিমে থাকেন আপনি এটা ভালো বুঝবেন, আমি লম্বা সময় ওখানে ছিলাম, আমি এই পলিসি বেস পলিটিক্সটা ভালো বুঝি। এই মেরিট বেস পলিটিক্সটা আসলে আমি করতে চাই, এই তর্কটা, কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই দেশে, কোনো গণমাধ্যম, কোনো 2-4টা সিভিল সোসাইটি ছাড়া এই ইস্যু বেস পলিটিক্সের কোনো স্পেস নাই। কোথাও এই তর্কটাকে আমরা আনতে পারতেছি না। আমরা কথা বললে এগুলো ভিউ হয় না, শেয়ার হয় না, মানুষ এনগেজ হয় না। ফুয়াদ, আপনার আমি একটু সমালোচনা করি, কারণ আপনি আমার খুব প্রিয় লোক, প্রিয় লোকদের সমালোচনা করাটা ফরজে আইন, সেই জন্য আমি করতেছি। সেইটা হচ্ছে যে ফুয়াদ, আপনি এত সুন্দর বলেন, আপনার গলার আওয়াজ এত ভালো, কিন্তু আপনার কাছেও কি মনে হয় না আপনি এই পলিসি বেস, মেরিট বেস তর্কগুলি উত্থাপন না করে 71, 72, 73 কোন সময় কাকে গালি দিতে হবে, কোন সময় কাকে সোয়াই দিতে হবে, ফুটবল খেলা কেন 10 জন নিয়ে খেলে, 5 জন নিয়ে খেলে না কেন, ইত্যাকার, মানে এগুলি আমি মনেও রাখতে চাই না আপনার এই কথাগুলি, এগুলি আপনি বলেন এবং এগুলিতে আপনি জনপ্রিয় হন, এগুলি আপনি অনেক জোর দিয়েও বলেন। এর কারণ কি আসলে? আপনিও তো ওদিকে যাইতে চান না। না মানে এটা হলো যে আপনার শক্তিটা তো আপনি ব্যবহার করেন না, আপনার শক্তিটা তো আপনি ব্যবহার করেন না। এই যে দেখেন, আপনার সত্ত্বেও তো আমি এখন গণজাগরণ মঞ্চ নিয়ে কথা বললাম, 71 নিয়ে কথা বললাম, মানে এটা আমার কাছে এগুলো খুবই আননেসেসারি আর কি। মানে আমার বর্তমান 20 কোটি মানুষের প্রতিদিনকার ইস্যুর সাথে এইটার কোনো দুই আনার কোনো লাভ হবে না। আমি আপনি সারাদিন যদি তর্ক করি এগুলোকে নিয়ে, এই তর্ক তো এই জাতি করেছে। অ্যাবসলিউটলি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে তো এঙ্গেজ করে ফেলতেছে, টকশোতে আমাকে যখন পুশ করতেছে, আমাকে যখন সিভিল সোসাইটি, আমাকে প্রেস, বিভিন্ন ইভেন্টে যখন যাই, আমাদেরকে পুশ করা হয় যে এই বিষয়টা কি বিষয়, মতামত দেন। আমাকে তো কেউ জিজ্ঞেস করে না যে আমি স্বাস্থ্যসেবা নিয়ে কি ভাবছি, আমি আনএমপ্লয়মেন্ট নিয়ে কি ভাবছি, আমি এআই জেনারেটেড এমপ্লয়মেন্ট অথবা আইটি জেনারেটেড এমপ্লয়মেন্ট নিয়ে আমি কি ভাবতেছি। এই টপিকগুলো খাচ্ছে না। তারপরে দেখবেন, এটা আমি দাবি করতে পারি খালিদ ভাই, বাংলাদেশের পলিটিক্সে আমার থেকে বেশি সিঙ্গেল পলিটিশিয়ান হিসেবে ন্যাশনাল এত ডাইভার্স ইস্যু অন্য কেউ ডিল করে নাই, অন্য কেউ কথা বলে নাই। ওকে, আপনি দেখবেন আমি শুধুমাত্র ইস্যু নিয়ে কথা বলেছি। আপনি নিশ্চয়ই এটা জারি রাখবেন বেরসা ফুয়াদ। আমি একটু আনিস আলমগীর ভাইয়ের কাছে একটু আসি। আনিস আলমগীর ভাই, জিনিসটা হইল সাংবাদিকদের হওয়ার কথা হচ্ছে আয়না, সাংবাদিকরা এই পক্ষ দেখাবে, ওই পক্ষ দেখাবে। আনিস ভাই, আমার মনে আছে আপনি আমার আগে সাংবাদিকতা যেহেতু শুরু করছেন, আমি আপনাকে যেহেতু ফলো করি, আমরা কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি সব পক্ষের লোকজনরেই মুখের উপরে অনেক সমালোচনা করছি, খাতার উপরে অনেক বেশি কিছু লিখছি একটা সময় পর্যন্ত, কিন্তু আমাদেরকে উল্টা আক্রমণের শিকার কখনো হইতে হয় নাই। এই যে আক্রমণের শিকার হইতে হয়েছে, এটার আসলে একটা ব্যাকগ্রাউন্ডও আছে। বেশার ফুয়াদের কিছুটা বলছে, আমিও কিছুটা বলতে চাই যে এইটার জন্য আমরা নিজেরাও অনেকখানি দায়ী। 2টা প্রেস ক্লাব করা, 2টা অমুক করা, 2টা তমুক করা, একদম দলাদলের মধ্যে যাওয়া। একটা দলের মহাসচিব বলতেছে যে সাংবাদিকরা নিজেরা লাভ দিয়া একটা রাজনৈতিক দলের পকেটে ঢুকতেছে। আমাদের ওইখানে একটা সাংবাদিক নাই যে তারাই কইতে পারে যে আপনি আপনার কথা ফিরিয়ে নেন, আপনার কথা ঠিক না, আমি কারো পকেটে যাই না। এটা কিরকম অবস্থা তৈরি হইতেছে আনিস ভাই? মানে একটা দলের মহাসচিব, সে যত বড় দলেরই মহাসচিব হোক, সে দলের ওইখানে দাঁড়ায় বলতেছে সব রাজনৈতিক টপ করে অন্য রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেলে আমাদের আর কিছু বলার নাই। উনাকেই আবার বলতে শুনতাছি সাংবাদিকরা যে কই লইয়া যাইতে চান দেশটারে, এটা আল্লাহ ছাড়া আর কেউ যেতে চায় না। অন্যান্য লোকের কথা আমি বলতে বাদই দিলাম। মানে আমরা বটদের বা যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করে তাদের কথা বলে লাভ কি? পলিটিশিয়ানরাই আমাদের এই চোখে দেখে যেন আমরা কোনো একটা ব্যাংক, আমরা উনাদের পকেটে লাভ দিয়ে এরকম করে ঢুকতেছি এবং আমরা এটা প্রতিবাদও করি না। এইটা আনিস ভাই, এটা আপনি কেমনে ব্যাখ্যা করবেন? মানে এটা কিরকম হইতেছে জিনিসটা? এর জন্য আমি শুধু আমাদের সাংবাদিকদের দায়ী করব না,
আমি মনে করি যে এর জন্য রাজনীতিবিদরাই দায়ী। যিনি বলেছেন, উনি নিজে কতটা সৎ এই ক্ষেত্রে, এই নীতির ক্ষেত্রে। আমি যখন ওনার দলকে সমালোচনা করি, আর আপনি যখন ওনার দলকে সমালোচনা করছেন, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করাতে উনি লাগিয়ে দেন কিছু লোককে, যে এই লোক আমাদেরকে সমালোচনা করছে, এই কোন পার্টি করে। হ্যাঁ, আবার আরেক দিক থেকে উনি সৎ সাংবাদিকদের ওয়েলকাম করেছেন এবং নিরপেক্ষ সাংবাদিকদের ওয়েলকাম করেছেন। সেই নজির উনি কি রেখেছেন? উনি তো নজির রেখেছেন তার দল যারা করে, তার দলের গোলামি যারা করে, আমি গোলামি শব্দটাই বলবো, তার দলের ঝান্ডা যারা তুলে ধরে। আনিস ভাই, গোলাম এমনিও আপনার প্রিয় শব্দ, আপনি অনেকেরই গোলাম বলেন, মানে এইটা আমার একটু আপনার ব্যাপারে, এটা আপনার ব্যাপারে আমার একটু কিঞ্চিত আপত্তি, মানে বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের এটা কিঞ্চিত আপত্তি। ঠিক আছে, আমাকে কথাটা বলতে দেন। জি বলেন। তো যেটা হচ্ছে, উনি তো ওই লোকদেরকেই পছন্দ করেন যারা উনার দলের তবলা বাজাবেন, এবং ওই লোকদেরকে তো উনি পাশে বসিয়ে অনুষ্ঠান করেন। এবং ইউনিয়ন যেটা বলছেন, সাংবাদিক ইউনিয়ন, সেটাকে দুই ভাগ হয়ে আছে। উনি তো কখনো বলেন না যে সাংবাদিক ভাইরা আপনারা কেন দুই ভাগ হয়ে আছেন, আপনারা কেন দলীয় লেজুর ভিত্তি করেন, আপনারা কেন শেখ হাসিনার দল করবেন, খালেদা জিয়ার দল করবেন, বা আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জামাত করবেন। আপনারা তো আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, আপনারা তো সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। কিন্তু আমরা যেটা দেখছি, উনি দলীয় লোকদেরকে, দলকানা লোকদেরকে পাশে বসিয়ে দাওয়াত দিয়ে কথা বলেন এবং তাদেরকে বিভিন্ন পোস্টে দেন, বিভিন্ন জায়গায় পদায়ন করেন, এবং তাদেরকে 5 আগস্টের পরে বিভিন্ন টেলিভিশনের বড় বড় পোস্টে বসান। তো তাহলে সেটা যদি হয়, ওই সাংবাদিকরা যদি দেখে যে আরে এ তো সাংবাদিকতা করার থেকে দেখি দলীয় লেজুর ভিত্তি করা অনেক লাভবান, তো তাহলে সে ওই দলে যাবে না কেন? তার তো সাংবাদিকতার আর ইচ্ছা থাকবে না। এই জায়গা থেকে আমি মনে করি যে সাংবাদিকতা যেমন দলীয়করণ হয়ে গেছে, নির্লজ্জ দালালি যেটা হয়েছে, আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আমরা কি সেটা দেখি নাই? সেই শেখ হাসিনার আমলে আমরা কি দেখি নাই যে আপনি